থার্স্টের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য টাইমন অফ এথেন্স, উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি। 7ই জুলাই 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি টাইমন অফ অ্যাথেন্স। এথেন্সের একজন ধনী ব্যক্তি টাইমন, কিন্তু ধনী বলেই নয়, উদারতা ও দান ধ্যানের জন্য তাকে শহরে সবাই চেনে। তার কাছে কেউ কিছু চেয়ে ফেরত যায়নি কখনো, বরং না চাইতেই অনেকে অনেক কিছু পেয়ে গিয়েছে। তাই তার বাড়িতে সবসময় নানা ধরনের লোকজনের ভিড়, আর টাইমনও তার চারপাশের লোকজন পছন্দই করেন। সেদিনও টাইমনের বাড়িতে এসেছিলেন অনেকে। তার মধ্যে ছিলেন বণিক, স্বর্ণকার, কবি, চিত্রকর প্রমুখ। সকলেই নিজের উপহার টাইমনকে দিতে চান। যেমন কবি একটি কবিতা লিখে এনেছেন, যা টাইমনকে ভেবেই লেখা। কবি জানালেন যে টাইমনের চরিত্র চিত্রণে তার কল্পনা সুদূর প্রসারী ও ঊর্ধ্বমুখী। চিত্রকরের প্রশ্নে কবি আরও ব্যাখ্যা করে বললেন যে টাইমনের জীবনে সৌভাগ্যের সঙ্গে মিলিত হয়েছে তার উদারতা ও মহত্ব। সুতরাং সব ধরনের মানুষ তার কাছে আসছে, আর সকলেই তার ভালোবাসা পেয়ে ধন্য হচ্ছে। শুধু তোষামোদকারীরাই নয়, অ্যাপেমেন্টাসের মতো দুঃখবাদী দার্শনিক, যিনি কাউকে ভালোবাসা থেকে দূরে থাক বোধহয় নিজেকেও ঘৃণা করেন, তিনি পর্যন্ত টাইমনের কাছে নতজানু হন। আর টাইমন তার দিকে চেয়ে একটু ঘাড় নাড়লেই কৃতার্থ বোধ করেন। আমার কবিতায় আমি টাইমনের মতো এমন একজনকে দেখিয়েছি ভাগ্যলক্ষ্মী, যার দিকে হাত বাড়িয়ে ভরসা দিচ্ছেন। চিত্রকর মন্তব্য করেন, সে তো নিজের দেখেই বুঝতে পারছি লক্ষ্মী দেবী ওই একজনের প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করছেন, আর সেই মানুষটিকে অবলম্বন করে আমরাও যতটা পারি উঠতে চাইছি। কবি বলছেন, শোনো, আমার কবিতা আরও কিছু আছে। সম্প্রতি তার এমন বন্ধু জুটেছে যারা সবসময় সঙ্গে থাকে, সব জায়গায় যাওয়া আসা করে, তোষামোদ করে, মিষ্টি মিষ্টি কথা বলে, দোষ করলে গুণগান করে। তাতে কি হলো? চিত্রকরের প্রশ্ন। আমি বলতে চেয়েছি যে ভাগ্যলক্ষ্মী স্নেহধন্যা কোনো লোককে যদি হঠাৎ তিনি কৃপা হতে বঞ্চিত করেন, তাহলে সেই লোকের ওপর যারা নির্ভর করে আছে তারাও হুড়মুড়িয়ে পড়ে। চিত্রকর বললেন, কথাটা সাধারণভাবে টাইমন কীভাবে দেখিয়ে ভালো বলেছ। তুমি বলতে চেয়েছো যে মানুষের শুধু মাথাটা দেখলেই চলবে না, পায়ের দিকেও নজর রাখতে হবে। টাইমনের পরিচিত এক ব্যক্তি ভেন্টিডিয়াসের কাছ থেকে একজন দূত এসেছে তার কাছে। দূত জানায় মাত্র 5 ট্যালেন্ট ঋণের জন্যে ভেন্টিডিয়াস কারাদণ্ড ভোগ করছেন, তাই তিনি টাইমনের সাহায্য প্রার্থী। টাইমন সঙ্গে সঙ্গে রাজি, বললেন ভেন্টিডিয়াস প্রকৃত ভদ্রলোক এবং তাকে সাহায্য করা উচিত। তিনি প্রতিশ্রুতি দিলেন যে ভেন্টিডিয়াসকে ঋণমুক্ত করে তাকে কারাগার থেকে বার করে আনবেন। জনৈক বৃদ্ধ আবেদন রাখলেন যে টাইমনের ভৃত্য লুসিয়াসের নজর পড়েছে তার মেয়ের ওপর, কিন্তু বৃদ্ধ লুসিয়াসের মতো কারো সঙ্গেই মেয়ের বিয়ে দিতে রাজি নন তিনি। টাইমনের প্রশ্নের উত্তরে লুসিয়াস জানালো দুজনে দুজনকে ভালোবাসে। টাইমন বৃদ্ধাকে অনুরোধ করলেন লুসিয়াসের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে। লুসিয়াসকে তিনি উপযুক্ত পরিমাণে অর্থ দিলেন। বৃদ্ধ খুশি হয়ে চলে গেলেন। এরপর কবির রচিত কবিতা, চিত্রকরের আঁকা ছবি, স্বর্ণকারে আনা রত্ন সবই সমাদরের সঙ্গে গ্রহণ করলেন টাইমন। এই সময় দুঃখবাদী দার্শনিক অ্যাপেমেন্টাস এসে সবাইকে সমালোচনা করতে লাগলেন। বললেন, যারা এসেছেন তারা প্রত্যেকে ঠক। চিত্রকরের ছবি ভালো হলেও তিনি একজন জঘন্য ব্যক্তি। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। কবির কবিতাটাকেও কপটতাপূর্ণ বলে মন্তব্য করেন অ্যাপেমেন্টাস। এই ধরনের কথাবার্তার সময় এথেন্সের সেনানায়ক অ্যালসিবিয়াড এসে উপস্থিত। তাকে দেখে খুশি হলেন টাইমন। তারপর অ্যাপেমেন্টাস ছাড়া অন্যান্যরা আমোদ প্রমোদ ও বিশ্রামের জন্য ভেতরে গেলেন। কয়েকদিন পরের কথা, টাইমনের দরবার কক্ষে বিরাট ভোজসভার আয়োজন। সভাসদ পরিবৃত টাইমন সেই রাজসভার কেন্দ্রবিন্দু। সদ্য কারামুক্ত ভেন্টিডিয়াস উপস্থিত। ভেন্টিডিয়াস বললেন, মহামান্য টাইমন, আপনাকে দেখে আমার বাবার কথা মনে হচ্ছে। আমার বাবা আমার জন্য অনেক রেখে গেছেন, কিন্তু আপনি যা করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার মুক্তির জন্য আপনি যা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিচ্ছি। না না, তুমি আমায় ভুল বুঝছো, বাধা দিলেন টাইমন। আমি তোমায় যা দিয়েছি তা ফেরত নেবার জন্য দিইনি। ভেন্টিডিয়াস টাইমনের প্রশংসায় উচ্ছ্বসিত হলেন। টাইমন নিজের বন্ধু ভাগ্যকে তার জীবনের পক্ষে অতি মূল্যবান বলে অভিহিত করে বলেন, আপনারাই আমার প্রকৃত সম্পদ। অ্যাপেমেন্টাস তার চিরাচরিত বদমেজাজ নিয়ে সবাই এলেন। টাইমন ঠাট্টা করে বললেন, এই যে উনি এসে গেছেন, যিনি সবসময় রেগে থাকেন।
ঠাট্টার ভাবটা বজায় রেখে অনুচরদের উদ্দেশ্য করে বললেন, ওর জন্য আলাদা বসার বন্দোবস্ত করো, কারণ উনি কোনো মানুষের সঙ্গ চান না। অ্যাপেমেন্টাস মন্তব্য করেন, অন্তত তোমার বিপদের দিনে আমি যেন তোমার পাশে থাকি। আজ আমি শুধু তোমাকে দেখতে আর সাবধান করে দিতে এসেছি। টাইমন কিন্তু কোনো কথা শুনতেই রাজি নন। হালকাভাবে বলেন, তুমি একজন এথেন্সবাসী, তাই তুমিও ভোজসভায় আমন্ত্রিত, তবে কোনো কথা শুনতে চাই না। আশা করি মাংস ইত্যাদি সুখাদ্য খেয়ে তুমি মুখটা বন্ধ রাখবে। অ্যাপেমেন্টাস রাগে গড়গড় করতে থাকেন, আমি চাই না তোমার মাংস আর খাবার দাবার। আমি তো তোমার তোষামুদে নই। ঈশ্বর, তুমি দেখো কত লোক একসঙ্গে টাইমনকে ছিঁড়ে খাচ্ছে আর রক্তে তাদের খাদ্য মাংসদণ্ড ডুবিয়ে তার আস্বাদ নিচ্ছে। আমার দুঃখ হচ্ছে যে টাইমন তাদের নিয়ে ফুর্তি করছে। মানুষ কি করে মানুষকে এতখানি বিশ্বাস করে কে জানে। ভোজসভা চলতে থাকে। অ্যাপেমেন্টাস ও মানুষের প্রতি তার বিতৃষ্ণা প্রকাশ করতে থাকেন। টাইমনের নজর পড়ে সেনানায়ক অ্যালসিবিয়াদের ওপরে। তাকে নীরব থেকে টাইমন জিজ্ঞাসা করেন, কি ক্যাপ্টেন, তোমার মন কি এখনও যুদ্ধক্ষেত্রে? না লর্ড, সহসে জবাব দেন সেনানায়ক, আমার মন আপনার সেবাতে নিযুক্ত। নানা কথার মাঝখানে আমন্ত্রিতদের উদ্দেশ্যে টাইমন বলেন, বন্ধুরা, ঈশ্বরের বিধানে আপনারা একদিন আমার উপকারে লাগবেন। আমরা পরস্পরের উপকারের জন্যই জন্মেছি। বন্ধুদের সম্পদকে যদি নিজেদের সম্পদ বলে ভাবতে না পারি, তার চেয়ে খারাপ কী হতে পারে? টাইমন আবেগে আপ্লুত হন। এমন সময় কিউপিড নামে জনৈক শিল্পী মুখোশ পরিহিত কয়েকজন মহিলাকে নিয়ে এসে আমন্ত্রিতদের মনোরঞ্জনের উদ্দেশ্যে নাচ গান করতে থাকে। সেই নাচ গান দেখে অ্যাপেমেন্টাস ভাবেন উন্মত্ততাই যেন এ জীবনের গৌরব, অথচ এই এক জাঁকজমক একটা অর্থহীন ব্যাপার। সভাসদরা উঠে নৃত্যরতা মহিলাদের সঙ্গে নাচতে থাকেন। পরিস্থিতি রুচিকর হচ্ছে না দেখে নাচ থামিয়ে তাদের বিদায় দেন টাইমন। এবার টাইমন কর্মচারী ফ্লেভিয়াসকে বলেন তার উপহার সামগ্রীর বাক্স আনতে। ফ্লেভিয়াস জানে এইভাবে মূল্যবান উপহার দিতে দিতে মনিবের সব সম্পদ ফুরিয়ে যাবার মুখে। তবু তাকে বোঝানো যায় না দান করার সময় কি পড়ে রইল তার প্রতি তার বিন্দুমাত্র নজর নেই। অনিচ্ছা সত্ত্বেও ফ্লেভিয়াসকে সোনাদানার বাক্সটা আনতে হয়, আর টাইমন তা অতিথিদের মধ্যে বিরত থাকেন। অন্যদের দেওয়া ছোটোখাটো কিছুর বদলে অনেক বেশি মূল্যবান সামগ্রী উপহার দেন। ফ্লেভিয়াস ভাবে, এর পরিণাম কী হবে? কোষাগার যে শূন্য হতে চলেছে। ওর সঙ্গে কেউ কথা বললেই তাকে কিছু দেয়, ধার করেও কথা রাখেন, আর ধারে সুদও নিয়মিত দিয়ে চলেন। ফ্লেভিয়াস ভাবে, একজন বাজে বন্ধুকে যা খাওয়াতে না হয় সেই লোকই সুখী। দান পর্ব চলতে থাকে। জনৈক রডকে নিজের একটি ঘোড়াও দিয়ে দেন টাইমন, কারণ একদিন তিনি বলেছিলেন যে ঘোড়াটি তার পছন্দের। সকলেই টাইমনের উদারতার প্রশংসা করেন। টাইমন আবেগের সঙ্গে বলেন, আমার প্রত্যেক বন্ধুকে যদি একটি করে রাজ্য দিতে পারতাম তাহলে আমার তৃপ্তি হতো। শুভেচ্ছা জানিয়ে সবাই চলে যান। অ্যাপেমেন্টাস ছাড়াও দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, ওহ, দান খয়রাতির কি ছড়াছড়িটাই না চললো। যারা ভালো অথচ বোকা তারা এরকম অপাত্রে দান করে। অ্যাপেমেন্টাসের কথা গায়ে না মেখে টাইমন বললেন, বলো এখন তোমার কোন কাজে লাগতে পারি? অ্যাপেমেন্টাস জবাব দেন, কোনো কাজেই নয়, কারণ তোমার কাছ থেকে কিছু নিলে তোমার সমালোচনা করতে পারবো না, আর তাতে তোমার পরিণতি আরও খারাপ হবে। ব্যঙ্গ করে অ্যাপেমেন্টাস বলেন, এরপর কি তুমি নিজেকেও বাধা দেবে? এই খাওয়া দাওয়া আর নোংরা নাচ গানের কি দরকার ছিল বলো তো? টাইমনের সেসব কথা ভালো লাগে না, তাই অ্যাপেমেন্টাসের কাছে বিদায় নিয়ে চলে যান। অ্যাপেমেন্টাস নিজের মনেই বলেন, এখন আমারও কথা ভালো লাগবে না, কিন্তু যখন ভালো লাগবে তখন আমায় পাবে না। মানুষ কেবল তোষামোদ শুনতে চায়, ভালো পরামর্শ নয়। একটা সময় এলো যখন টাইমনের পাওনাদারটা পেকে বসলো। ততদিনে তারা বুঝেছেন যে তাদের কাছ থেকে ধার করে টাইমন অর্থহীনভাবে যাকে দান করে যাচ্ছেন, ধার কীভাবে শোধ হবে সে বিষয়ে তার চিন্তাই নেই। সুতরাং তারা তাদের টাকা ফেরত পাবার দাবি জানিয়ে টাইমনের বাড়ির লোক পাঠালেন। মহাজনদের পাঠানো লোকের মোটামুটি একই সময় টাইমনের বাড়ি এসে হাজির। তাদের দাবির চাপে বিরক্ত টাইমন ফ্লেভিয়াসকে ডেকে কী ব্যাপার জানতে চাইলেন। ফ্লেভিয়াস লোকেদের মধ্যাহ্ন ভোজন পর্যন্ত অপেক্ষা করতে বলে মনিবকে তার কোষাগারের প্রকৃত অবস্থা বুঝিয়ে বললে। সব কথা শুনে ফ্লেভিয়াস বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলে, ফ্লেভিয়াস, আগে কেন জানায়নি? বিষয় সম্পত্তির প্রকৃত অবস্থা জানলে তিনি সাবধানে ব্যয় করতেন। ফ্লেভিয়াস সবিনয়ে জানালো যে সে অনেকবার বলতে চেষ্টা করেছে, কিন্তু টাইমন শোনেননি। টাইমন রেগে উঠলেন, তা হতে পারে না। হয়তো তুমি একাধবার বলতে এসেছিলে যখন আমার মেজাজ ঠিক ছিল না, এখন তুমি সেটা কি অজুহাত হিসেবে খাড়া করছো? ফ্লেভিয়াস অভিযোগ অস্বীকার করে, না হুজুর, আমি আপনাকে অনেকবার হিসাবপত্র দেখিয়েছিলাম, কিন্তু আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন।
আপনি শুধু বলতেন আপনি আমার সততায় বিশ্বাস করেন, তাই হিসেব দেখার দরকার নেই। একবার আপনি একজনের একটা ছোট্ট উপকারের বিনিময়ে তাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন। আমি বারণ করেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। অধিকার নেই জেনেও আপনাকে দান ধ্যান কমাতে বলেছিলাম। আপনি এতদিন আমার কথা মন দিয়ে শুনলেন, কিন্তু এখন বড় দেরি হয়ে গেছে। আমার জমি জমা বিক্রি করে দাও, নির্দেশ দিলেন টাইমন। আপনার সব জমি বন্ধক হয়েছে হুজুর, দেনার দায় সবাই গেছে। যেটুকু আজ তাতে এখনকার দেনা মিটবে না, আর সেটুকুও বিক্রি করে দিলে আমাদের দিন চলবে কেমন করে? প্লেবিয়াস কাঁদো কাঁদোভাবে বলতে থাকে, আপনার কাছ থেকে কেউ উপকার পায়নি। হৃদয়, বুদ্ধি, শক্তি, সম্পদ, কিসের অভাব ছিল আপনার? কিন্তু সম্পদ ফুরেলে কেউ আপনার প্রশংসা করবে না। আমার কথায় নীতিকথা শুনিও না, আমি অন্যায়ভাবে বা না ভেবে কাউকে কিচ্ছু দিইনি। টাইমন বিরক্তি প্রকাশ করেন, তারপর বলেন, তুমি ঘাবড়াচ্ছ কেন? আমার কি বন্ধুর অভাব? ধৈর্য ধরো। তারা আমার প্রতি কতটা সৎ এটা জানার জন্য তো আমি বন্ধুদের কাছে ধার চাইতে পারি। প্লেবিয়াস মৃদুস্বরে সন্দেহ প্রকাশ করে। সরল স্বভাবের টাইমন বলেন, তুমি দেখো, আমার কিছু নেই বলে হাহুতাশের দরকার হবে না। আমার বন্ধুদের সম্পদ আমার সম্পদ। টাইমন তার ভৃত্যদের বিভিন্ন জনের কাছে পাঠালেন। তারপর ফ্লেবিয়াসকে বললেন কয়েকজন পারিষদের কাছ থেকে তখনকার মতো 1,000 ট্যালেন্ট সংগ্রহ করতে। ফ্লেবিয়াস জানালো, অবস্থা অনুমান করে তিনি আগেই তাদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা সকলেই টাকা দিতে অস্বীকার করেন। বলেছেন তাদের নিজেদেরই এখন টাকার দরকার। তারা আরও বলেছেন, আপনি মহান হৃদয়ের মানুষ, কিন্তু স্বভাবে কিছু ত্রুটি রয়েছে। এইটুকু বলেই তারা অন্যত্র চলে গেলেন। শুনে টাইমন উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, বংশ পরম্পরায় এই লোকগুলোর রক্তে অকৃতজ্ঞতা। তবে তার জন্য সবাই তো খারাপ হতে পারে না। তুমি বরং ভেন্টিয়াসের কাছে যাও। তাকে আমি সম্প্রতি 5 ট্যালেন্ট দিয়ে কারাদণ্ড থেকে মুক্তি দিয়েছি। তার কাছে গিয়ে বলবে, বিশেষ কারণবশত আমি সেই 5 ট্যালেন্ট ফেরত চাইছি। সেই 5 ট্যালেন্টে আমি পাওনাদারকে দিয়ে দেবো। তুমি এটা ভেবো না যে আমার বন্ধুরা আমার পাওনা টাকা দেবে না। প্লেবিয়াস আপন মনে বললে, না ভাবতে পারলেই ভালো হতো। তবে দানশীল লোকেদের সবচেয়ে বড় দোষ, তারা সবাইকে নিজেদের মতো ভাবেন। এথেন্সের জনৈক মহাজন লুকালাস শোনেন টাইমনের বাড়ি থেকে লোক এসেছে। তিনি ভাবলেন টাইমনের লোক যখন তখন নিশ্চয়ই উপহার টুপহার এনেছেন। তিনি আবার আগের রাতে একটা রূপোর গামলা স্বপ্ন দেখেছেন। টাইমনের ভৃত্য ফ্লেমেনিয়াসকে তিনি সাদর সম্ভাষণ জানালেন। তার পোশাকের নিচে কিছু রয়েছে দেখে সেটা কি জিজ্ঞাসা করে বসেন। ফ্লেমেনিয়াস জানায় ওটা একটা খালি বাক্স। লুকালাসের কাছ থেকে কিছু টাকা নিয়ে সেটা ভরতে এসেছে, কারণ তার মনিবের 50 ট্যালেন্ট মুদ্রার দরকার। সঙ্গে সঙ্গে লুকালাসের হাবভাব পাল্টে যায়। বলেন, টাইমন যদি নিজের ঘরই না সামলাতে পারেন, তাহলে তিনি আর মহান কিসের? অনেকবার ওর ওখানে খাবার সময় বলেছি যে খরচ কম করো। এক একদিন আবার রাতেও খাবার সময় গেছি ওই কথাটাই বলতে, কিন্তু উনি আমার একটা কথাও শোনেননি, খরচ কমাননি। সব লোকেরই কিছু না কিছু দোষ থাকে, ওনার ক্ষেত্রে এই দোষ, উনি সব থেকে বড় ভালো। এই বাড়াবাড়িটা আমি ছাড়াতে পারিনি। তারপর গলা নামিয়ে বললেন, ফ্লেমিনিয়াস, তুমি তো বেশ বুদ্ধি ধরো। তুমি নিশ্চয়ই বোঝো যে বন্ধকি ছাড়া ধার দেওয়া যায় না। 3টে মুদ্রা ফ্লেমিনিয়াসের হাতে দিয়ে বলেন, তুমি বরং এই করা টাকা রাখো, আর তোমার মনিবকে গিয়ে বলো যে আমার সঙ্গে দেখা হয়নি। লুকালাসের অকৃতজ্ঞতায় ফ্লেমিনিয়াস হতবাক হয়ে যায়। তারপর মুদ্রাগুলোকে ছুঁড়ে ফেলে। লুকালাস বলেন, তুমি দেখছি মনিবের মতোই বোকা। ফ্লেমিনিয়াস জবাব দেয়, এই টাকাগুলো আপনিই বরং রাখুন, আপনার জমার অঙ্কটা বাড়বে। তারপর নিজের মনে বলে, এই লোকটার পেটে এখনও মনিবের দেওয়া মাংস গজগজ করছে, অথচ এই বেটা দিনকে দিন মোটাসোটা হচ্ছে, আর মনিবের কি দুরবস্থা! ওহ, যেন অসুখে বুকে মরে। আর একজন মহাজন লুসিয়াসের বাড়িতে যায় টাইমনের অন্য ভৃত্য সার্ভিলিয়াস। তার আগেই লুসিয়াসের কানে কাছে যে টাইমনদের এখন অর্থাভাব আছে, তবে কথাটা ঠিক বিশ্বাস করেনি। তাই তিনি লুকাসের মতো মনে করেন টাইমন কিছু পাঠিয়েছেন। কিন্তু সার্ভিলিয়াসের আসার আসল কথাটা জেনে অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, এ তুমি কি বলছো? উনি নিশ্চয়ই ঠাট্টা করছেন, ওর কখনো টাকার দরকার হতে পারে? সার্ভিলিয়াস শপথ করে বলতে লুসিয়াস সুর পাল্টান, ইস, কি অধম আমি! তাকে কিছু দেবার সৌভাগ্য আমার হলো না। আর একদিন আগে হলে আমি কিছু করতে পারতাম, আমি নিচে গিয়ে টাকা দিয়ে আসতাম, কিন্তু এখন কিছুই করতে পারছি না। তাকে গিয়ে বললে তিনি নিশ্চয়ই বুঝবেন। তাকে বলো, এই কিছু করতে না পারা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে রয়ে গেল। সার্ভিলিয়াস চলে যায়। লুসিয়াস তার সঙ্গে 3 ভদ্রলোককে বলেন, একবার টাকাটা না পেলে আর দ্বিতীয়বার চাইবেন না। লুসিয়াস চলে গেলে ভদ্রলোকদের একজন বলেন, একদিন টাইমন এই লোককে বাবার মতো উপকার করেছেন, নিজের টাকায় ও দেনা মিটিয়েছেন, ও চাকরির মাইনে দিয়েছেন, কিন্তু দেখো লোকটা কি সাংঘাতিক অকৃতজ্ঞ। সেম্প্রোনিয়াস নামে জনৈক পারিষদ আবার স্পষ্ট কথার লোক। টাইমনের ভৃত্যকে সরাসরি বললেন, আমাকে কষ্ট দেওয়া কেন? লুসিয়াস বা লুকালাসের কাছে যেতে পারতে।
ভেন্টেডিয়াসও একজন বড়লোক হয়ে উঠেছে, আর ভেন্টেডিয়াসকে উনি তো একবার জেলখাটা থেকে বাঁচিয়েছেন। ভৃত্য জানায় তাদের কাছে লোক গিয়েছিল, কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করেছে। সেম্প্রোনিয়াস এবার বলে উঠলেন, কী করে অস্বীকার করে? আর তারা অস্বীকার করার পরে তিনিই তোমাকে আমার কাছে পাঠালেন? এদিকে বোঝা যাচ্ছে আমার প্রতি তার কোনো আস্থা নেই। আমি কি তার শেষ ভরসা? অসুখের সময় সব ডাক্তার জবাব দিয়ে দিল, তখন আমি তাকে বাঁচাবো? আমি তো অপমানিতই বোধ করছি। তিনি আমার পদমর্যাদার কথা জানেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাতে পারতেন। তিনি যদি আমার কাছে প্রথমেই লোক পাঠাতেন, তাহলে আমি যা দরকার তা 3 গুণ দিতাম, তাতে আমারও ভালো লাগতো। কিন্তু এখন তা সম্ভব নয়। আমার জবাবের সঙ্গে সঙ্গে এও জানিও যে উনি আমার যথাযোগ্য সম্মান দেননি, তাই আমি টাকা দিতে পারছি না। টাইমনের ভৃত্যভাবে চমৎকার। এই যে দেখছি সিয়ানা শয়তান, এই সেম্প্রোনিয়াস ছিল আমার মনিবের শেষ ভরসা। এখন দেবতারা ছাড়া আর কেউ রইল না। এদিকে টাইমনের বাড়িতে পাওনাদারদের ভিড় আরও বেড়েছে। ওরা অপেক্ষা করে আছে টাইমনের দেখা পাবার আশায়, কিন্তু দেখা পাবার সময় পেরিয়ে গেলেও তার দেখা মেলে না। জনৈক ভৃত্য মন্তব্য করে, আজ টাইমন নিঃস্ব বলেই তার সময় নিশ্চয়ই খুব ধীরে ধীরে চলছে। খরচী লোকেদের সময় খুব দ্রুত কাটে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, আজ যে টাইমনের মতো লোকটিও টাকার জন্য সকলের কাছে লোক পাঠাতে হচ্ছে। ফ্লেমেনিয়াস এলে ভৃত্যরা বলে তারা লর্ড টাইমনের জন্য অপেক্ষা করে আছে। ফ্লেমেনিয়াস জানালো তার মনিব সে বিষয়ে সম্পূর্ণ অবগত। ফ্লেমেনিয়াস চলে গেলে ফ্লেভিয়াস এলো। তার পোশাকেও চালচলনে মনে হচ্ছিল যে সে যেন চলে যাচ্ছে। পাওনাদারদের অনুচরদের প্রশ্নের উত্তরে সে বললে তার মনিবের আর খরচ করার মতো টাকা নেই, সুতরাং তার হিসেব রাখার দরকার নেই। ফ্লেভিয়াস চলে গেলে ভৃত্যেরা কী করবে ভেবে ঠিক করতে পারে না। এমন সময় সার্ভিলিয়াসে জানায় টাইমনের মন ও শরীর ভালো নেই, তারা যেন পরে আসে। কিন্তু ভৃত্যদের স্পষ্ট কথা, দেনা মিটিয়ে দিলেই ঝুঁকে যায় ল্যাটা, তিনিও নিশ্চিন্তে স্বর্গে যেতে পারেন। এমন সময় ফ্লেভিয়াসকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ক্রুদ্ধ টাইমন। আমি কি আজ নিজের বাড়িতেই বন্দি? টাইমনের গলায় ক্ষোভ ফুটে বেরোয়। যে বাড়িতে আমি কত ভোজের আসর বসিয়েছি, অকৃতজ্ঞ মানুষের মতো সেই বাড়িও কি আজ আমার ওপর নিষ্ঠুর হয়ে রয়েছে? অপেক্ষমান ভৃত্যেরা সবাই যে যার বিল টাইমনের মধ্যে দিয়ে রেগে দুঃখে টাইমন বলেন, তোমার হৃৎপিণ্ডটা কেটে নাও। জনৈক অনুচর পাশের জনকে ফিসফিস করে বলে, আমাদের মনিবদের টাকাটা তো ছেড়ে দিতে হবে, কারণ টাইমন তো দেখছি পাগল হয়ে গেছে। সকলে বিরক্তির সঙ্গে চলে গেল। টাইমন ফ্লেভিয়াসকে নির্দেশ দিলেন যে লুকালাস, লুসিয়াস, সেম্প্রোনিয়াস প্রভৃতি সবাইকে তিনি আবার ভোজের আসরে নিমন্ত্রণ জানাবেন। বিস্মৃত ফ্লেভিয়াস বলেন, হুজুর, আপনি নিশ্চয়ই আপনার বিক্ষুব্ধ মনের জন্য এসব ভাবছেন। এখন ভোজসভা বসানোর মতো সঙ্গতি আমাদের নেই। টাইমন জবাব দিলেন, সেটা তোমার দেখার দরকার নেই। যা বলছি শোনো, একবার ওই পাজি জোচ্চরগুলোকে ডাকো, আমি নিজের হাতে খাবার পরিবেশন করব। এথেন্সের সেনেটে জনৈক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে এবং পারিষদেরা তার প্রাণদণ্ডের আদেশ দেন। প্রাণদণ্ডে দণ্ডিত ওই ব্যক্তি অ্যালসিবিয়াদের পরিচিত এবং হত্যার অন্তরালে কাহিনীটি তিনি জানেন। সেনেটারদের তিনি বোঝানোর চেষ্টা করলেন যে আসামির ওপর গুরুতর অন্যায় হয়েছিল এবং বলা যেতে পারে আত্মরক্ষার জন্যই তাকে হত্যার আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু পারিষদেরা কোনো মতেই অ্যালসিবিয়াদের যুক্তি মানতে রাজি নয়। তাদের মতে আসামির উচিত ছিল নীরবে দুঃখ ভোগ করা। অন্যায়ের নির্মম প্রতিশোধ নেওয়া কখনোই সঠিক কাজ হয়নি। সহ্য করাই তো বীরত্বের লক্ষণ। অ্যালসিবিয়াদ বলেন, তাহলে পরিবারের মেয়েরাই হতো সবচেয়ে বড় বীর, কারণ তারা নীরবে দুঃখ সহ্য করে। সিংহের থেকে বড় বীর হতো ভারবাহী গাধারা। পারিষদরা এ ব্যাপারে অবিচল থাকলেন যে হত্যার অপরাধে আইনের বিধান অনুযায়ী আসামিকে মরতে হবে। আসামির প্রাণদণ্ডই শুধু বহাল থাকলো না, অন্যায়কে সমর্থন করার অপরাধে অ্যালসিবিয়াদকে নির্বাসন দণ্ড দেওয়া হলো। অ্যালসিবিয়াদও এই অবিচারের প্রতিশোধ নেবার সংকল্প করলেন। টাইমনের টাকা সভাসদরা এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে টাইমনের প্রতি অকৃতজ্ঞ ব্যক্তিরাও রয়েছেন। তাদের মুখে তখন অন্য কথা। কেউ বললেন, সেদিন ধার চেয়ে টাইমন নিশ্চয়ই বন্ধুত্বের পরীক্ষা করেছেন। কেউ বা বললেন, বেশ বোঝা যাচ্ছে ধার চাইবার সময় তাকে যতটা ছোট বলে মনে হচ্ছিল ততটা তিনি ছোট নন। কেউ বললেন, হয়তো এই নতুন ভোজসভার খরচটা তোলার জন্যই ওই টাকাটা চেয়েছিলেন। টাইমন এলেন ও সকলে কুশল জিজ্ঞাসা করলেন। সভাসদদের অনেকেই দুঃখ প্রকাশ করে বললেন যে টাইমনের অনুচরদের শুধু হাতে ফিরিয়ে দেওয়ার জন্য তারা লজ্জিত। কেউ বললেন, আপনি যখন লোক পাঠিয়েছিলেন তখন আমার প্রায় ভিখারির অবস্থা, যদি 2 ঘন্টা আগে আপনার লোকটা আসতো। টাইমন অবশ্য সকলকে সেদিনের ঘটনা সম্পর্কে কোনো অনুশোচনা না করতে অনুরোধ জানালেন। খাবার এলো, কিন্তু খাবারের থালাগুলো সব ঢাকা। তাই নিয়েও জল্পনা কল্পনা চলল। ভোজ শুরু হবার আগে টাইমন একটা ছোট্টখাটো বক্তৃতা করলেন, যার বক্তব্য অতিথিরা দানশীল লোক হলেও যেন সব কিছু দান না করে বসেন।
কিছু নিজেদের জন্য রেখে দান না হলে তারা লোকের অবজ্ঞাই করবেন। আজ যারা তাদের দেবকে জ্ঞানে পুজো করছে তাদের কাছে টাকা ধার করতে গেলেও তখন শূন্য হাতে ফিরতে হবে। এবার খাবারের ঢাকনা খুলতে বললেন টাইমন। ঢাকনা খুলতে দেখা গেল খাবারের পাত্রে কেবল গরম জল। নিমন্ত্রিতরা হচ্চকিত হয়ে প্রশ্ন করলে টাইমন যেন ক্ষেপে ওঠেন। চিৎকার করে বলেন, এমন ভোজ দেখনি না, মিথ্যেবাদীর দল! তোমাদের এই খাবারই প্রাপ্য, আর আজই টাইমনের দেওয়া শেষ ভোজ। অতিথিদের মুখে গরম জল ছিটিয়ে দিলেন টাইমন। তারপর উত্তেজিত হয়ে বললেন যে যে তোষামোদ দিয়ে একদিন আমাকে ভুলিয়েছিলি, সেই তোষামোদের কলুষতা থেকে নিজেকে মুক্ত করে সে কলুষ তোদের মুখের ওপর ফিরিয়ে দিলাম। তীব্র ভাষায় কটু কথা বলতে থাকেন টাইমন। অতিথিরা ভয় পেয়ে পালান, আর তাদের মুখে আরও গরম জল ঢেলে দেন তিনি। রাগে তার শরীর কাঁপতে থাকে। টাইমন ভেতরে চলে গেলে অতিথিরা ফিরে এলেন এবং টাইমন সম্পর্কে তাদের গায়ে ঝাল ঝাড়তে থাকলেন। তারা এই সিদ্ধান্তে পৌঁছন যে টাইমন উন্মাদ হয়েছেন। জনৈক সভাসদ মন্তব্য করলেন, একদিন তিনি আমাদের হীরকখণ্ড দিয়ে আপ্যায়ন করেছিলেন, আজ পেলাম পাথরখণ্ড। টাইমন এথেন্স ছেড়ে চলে গেলেন। যাবার সময় গভীর হতাশার সঙ্গে বললেন, হে নগর প্রাচীর, নরখাদক নেগড়ের দলকে তুমি আশ্রয় দিয়েছ। তুমি ভেঙে পড়ে মাটিতে মিশিয়ে যাও, এই নগরী ধ্বংস হোক। টাইমনের বাসভবনে ফ্লেবিয়াস ও অন্যান্য ভৃত্যরা মনিবের এই বিপর্যয়ে বিলাপ করে। জনৈক ভৃত্য বলে, কোনো মৃত লোককে কবর দিয়ে আমরা যেন পিছন ফিরে চলে যাই, তেমনি তার বন্ধুরাও এই সৌভাগ্যের মৃত্যুর পর মনিবের কাছ থেকে দূরে সরে গেল। কেউই তার কথা মনে রাখল না। আর একজন ভৃত্য বলে, তবু আমরা কয়েকজন মনে প্রাণে লর্ড টাইমনের অনুসর হয়ে রয়েছি। জাহাজে ফুটো দিয়ে জল ঢুকছে, সমুদ্রের ঢেউ জাহাজে পাটাতনে আছে এসে পড়েছে, তবু আমরা কয়েকজন সেই ডুবন্ত পাটাতনের ওপরেও দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করছি। ফ্লেভিয়াস তার শেষ সম্বলটুকু ভৃত্যদের মধ্যে ভাগ করে দিল। ভয়ঙ্কর অকৃতজ্ঞতার মাঝখানে দাঁড়িয়ে সে তার মনিবের খোঁজে বেরিয়ে পড়ে। তার সন্ধান পেতে সে দৃঢ় সংকল্প। মানসিকভাবে বিপর্যস্ত টাইমন ঘুরতে ঘুরতে আশ্রয় নিয়েছেন সমুদ্রের ধারে এক জঙ্গলের ভিতরে গুহায়। আত্মহননের জন্য গাছের বিষাক্ত শেকড়ের খোঁজ করতে গিয়ে তিনি একটি গাছের নিচে খুঁজে পেলেন সোনার তাল। সেই সোনা যা এক মুহূর্তে খারাপকে ভালো, অন্যায়কে ন্যায়, নীচকে মহৎ, বুড়োকে যুবক, কাপুরুষকে সাহসী করে তুলতে পারে, ওলট পালট করে দিতে পারে সব কিছু। দূরে কুচকাওয়াজের আওয়াজ শুনে টাইমন সোনার তালটিকে আবার মাটির নিচে লুকিয়ে রাখলেন। এই সময় সেখানে আসেন অ্যালসিবিয়াদ ও তার দুই পত্নী ফার্নিয়া ও টিম্যান্দ্রা। অরণ্যচারী টাইমনকে প্রথমে চিনতে পারেন না অ্যালসিবিয়াদ। জিজ্ঞেস করেন, কে তুমি? তোমারই মতো এক পশু, টাইমন জবাব দেন। অ্যালসিবিয়াদ আবার প্রশ্ন করেন, তোমার নাম কি? মানুষকে দেখছি তুমি ঘৃণা করো, কিন্তু তুমি নিজেও তো মানুষ। আমি একজন মানব বিদ্বেষী, জবাব দেন টাইমন। আমি গোটা মানব জাতিকে ঘৃণা করি। তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে, তাহলে তোমায় ভালোবাসতে পারতাম। ততক্ষণে অ্যালসিবিয়াদ টাইমনকে চিনতে পেরেছেন, তাই বললেন, আমি আপনাকে চিনি, কিন্তু আপনার এই অবস্থা কেন হলো? তীব্র বিদ্বেষের সঙ্গে টাইমন বলেন, আমিও তোমাদের চিনি, তবে তোমাদের চিনতে আমি আদৌ আগ্রহী নই। যাও, যুদ্ধক্ষেত্রে যাও। মানুষের রক্তে রাঙিয়ে তোলো তো এই পৃথিবী। এখানকার ধর্ম, এখানকার সমাজ সব ভয়ঙ্কর। এই যে তোমার দুপাশে রমণীরা, এরা সুন্দরী হলেও এদের মায়াবী দৃষ্টির মধ্যে যে তীক্ষ্ণতা রয়েছে তা তোমার তরোয়ালের চেয়েও বেশি। তার কথা শুনে ফার্নিয়া রেগে ওঠে। অ্যালসিবিয়াদ প্রশ্ন করেন, মহান টাইমনের এই পরিবর্তন কেমন করে হলো? জবাব টাইমন বলেন, চাঁদের যেমন গতির পরিবর্তন হয়, আমারও ভাগ্যের পরিবর্তন। অ্যালসিবিয়াদ প্রশ্ন করেন, আমি কি আপনার কোনো উপকার করতে পারবো? টাইমন জবাব দেন, না, কিচ্ছু করার দরকার নেই। আমি কেবল স্বাধীনভাবে আমার কথা বলতে চাই, আমায় বলতে দাও। অ্যালসিবিয়াদ টাইমনকে অর্থ সাহায্য করতে চান, কিন্তু টাইমন তা গ্রহণ করতে অস্বীকার করেন। অ্যালসিবিয়াদ এবার জানান যে তিনি এথেন্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং তার পেছনে যথাযথ কারণ রয়েছে। টাইমন উৎসাহিত হয়ে ওঠেন, হ্যাঁ, এথেন্স শহরের ওপর ঝাঁপিয়ে পড়ো, একজন নাগরিক যেন রক্ষা না পায়। অ্যালসিবিয়াদকে কিছু সোনা দিয়ে তিনি আবেগের সঙ্গে কিছু বলতে থাকেন। অ্যালসিবিয়াদ বলেন, আপনার কাছে কি সোনা আছে? তাহলে পরামর্শের বদলে বরং সোনা দিন, যুদ্ধের সময় কাজে লাগবে। সোনার ব্যাপারে ফার্নিয়া ও টিম্যান্দ্রা উৎসাহিত হয়ে ওঠে। তারাও সোনা পেতে ইচ্ছুক। জবাবে টাইমন তাদের অনেক কটু কথা বলেন, কিন্তু সেসব গায়ে না মেখে ফার্নিয়া ও টিম্যান্দ্রা আরও সোনা চায়। টাইমন বলেন, আগে এথেন্সকে ধ্বংস করো। অ্যালসিবিয়াদ এবং রণবাদ্য বাজাতে নির্দেশ দিলেন। তার লক্ষ্য এথেন্স। টাইমনের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, যুদ্ধে জয়লাভ করলে আবার দেখা হবে। ফার্নিয়া ও টিম্যান্দ্রাকে নিয়ে অ্যালসিবিয়াদ চলে যান। টাইমন মানুষের প্রতি অভিশাপ বর্ষণ করতে থাকেন। টাইমনের খোঁজে বেরিয়ে অ্যাপেমেন্টাস তার কাছে এলেন। তাকে জিজ্ঞাসা করলেন,
তুমি নাকি আজকাল আমার মতো ভাবছো। তারপর বললেন, ভাগ্য পরিবর্তনের জন্য তোমার মনের মধ্যে এক ভয়ঙ্কর বিষাদ চেপে আছে। একদিন যারা তোমায় তোষামত করতো তারা আজও রেশমের পোশাক পরে মদ্যপান করছে, আরামদায়ক বিছানায় ঘুমোচ্ছে, সুগন্ধি আতর মেখে ঘুরে বেড়াচ্ছে। তারা ভুলে গেছে যে টাইমন নামে কেউ কোনোদিনও ছিল। তুমি শুধু অন্যের দোষ ধরো না, বরং তোষামদের প্রতি তোমার যে ঝোঁক ছিল সেই তোষামদের সাহায্যে ভাগ্য ফেরাবার চেষ্টা করো। তোষামত করার মতো কাউকে পেলেই নতজানু হয়ে তার দোষকে অপমান করে গুণগান করে প্রশংসা করবে। মদের দোকানের লোকেরা যেমন চোর জোচ্চোর না বেছে খদ্দেরকে সদর আহ্বান জানায়, তুমিও তেমনই ধনী লোকের প্রশংসা করো। এইভাবে পাকা চাটুকার হয়ে গেলে টাকার অভাব হবে না। আমাকে নকল করলে তোমার কোনো লাভই হবে না। অ্যাপেমেন্টাসের এই তীক্ষ্ণ ব্যঙ্গে টাইমন বলেন, তোমাকে অনুকরণ করার আগে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। অ্যাপেমেন্টাস জিজ্ঞাসা করেন, এথেন্সের মানুষটির কাছে তুমি কি বলতে চাও? টাইমন তার সোনা দেখিয়ে বলেন, তাদের বললো এখানেও আমি নিঃস্ব নই, আমার অনেক সোনা। কথায় কথায় অ্যাপেমেন্টাস বললেন, দেখো টাইমন, তুমি কখনো মানুষের জীবনের মাঝারি ব্যাপারটা দেখোনি। দুই বিপরীত প্রান্তকে দেখেছো। তুমি যখন বিলাস ব্যসনের সুখ ঐশ্বর্যের মধ্যে ছিলে, সেদিন যারা তোমার বাড়াবাড়ির জন্য ঠাট্টা করতো, আজ তোমার এই চরম দুঃখ কষ্টের দিনে তারাই তোমায় ঘৃণা করে। এথেন্স আর পশুর রাজ্যে পরিণত। অ্যাপেমেন্টাস চলে যান। তবে টাইমনকে সাবধান করে দিয়ে যান, তোমার কাছে সোনা আছে, এই সোনার লোভে আবার কিছু মানুষ ভিড় করবে। অ্যাপেমেন্টাসের কথা সত্যি হয়। কয়েকজন চোর কোনোভাবে টাইমনের সোনার খবর পেয়ে তার কাছে আসে। টাইমনকে চিনতে পেরে তার অভাবগ্রস্ত মানুষের ভূমিকায় অভিনয় করে। টাইমন কিন্তু আজ অন্য কথা বলেন, অভাব। অভাব কেন হবে? প্রকৃতিতে মাটির তলায় শেকড় আছে, ঝর্ণার জল আছে, গাছে ফল ফলে রয়েছে, তাহলে অভাব কেন? চোরেদের একজন বলে, পশু পাখির মতো আমরা তো ঘাস ফল জল খেয়ে বেঁচে থাকতে পারি না। টাইমন দোকানপাট ভেঙে ফেলে। সেখানকার তাদের সোনা দিয়ে বলেন, যাও এথেন্স শহরে যাও, দোকানপাট ভাঙো, সেখানকার প্রত্যেক বাড়ি থেকে চুরি করো, তবে এই সোনাই শেষ পর্যন্ত তোমাদের ধ্বংস ডাকবে। চোরেরা বলা বলি করে টাইমন এইভাবে চুরি করতে বলেন যে চৌর্যবৃত্তি ছেড়ে দিতেই হয়। মানুষের প্রতি আগেই তিনি ওইসব কথা বলছেন। একজন চোর বলে সে চুরি করা ছেড়ে দেবে, অন্যজন বললে এথেন্সে আগে শান্তি ফিরে আসুক। এখন এমন একটা দুঃসময় যখন শহরের একটা লোকও সৎ নেই। টাইমনের খোঁজে বেরিয়ে পড়েছিল তার অনুগত কর্মচারী ফ্লেভিয়াস। সেও খুঁজতে খুঁজতে ওইখানেই এসে হাজির হয়। টাইমনকে দেখে সে আফসোস করে, টাইমন দুরবস্থা শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। অপাত্রে দানের পরিণাম কি ভীষণ, আর মানুষের সম্মান কত ক্ষণস্থায়ী। সে তার মনিবকে সমবেদনা জানাতে এগিয়ে যায়। টাইমন প্রথমে উত্তেজিতভাবে তাকে জেলে যেতে বলেন, পরে তার চোখে জল দেখে তিনি তাকে কাছে টেনে বলেন, পুরুষের চোখে তো আজকাল জল দেখা যায় না, সেখানে তো শুধুই কামনা বাসনার উচ্ছৃঙ্খলতা। এমন সময় খুব খারাপ, মানুষের হৃদয়ে আর দুঃখ এই সহানুভূতি কিচ্ছু নেই। নির্ভেজাল চোখের আর কারো চোখ দিয়ে কারণ ঝরে না, সে জলের সঙ্গে মিশে থাকে উপহাস। ফ্লেভিয়াস প্রশ্ন করে, তাকে ফিরিয়ে দিতে চায় রাজ্য। ফ্লেভিয়াসের সহানুভূতি টাইমনের হৃদয়কে স্পর্শ করে। তিনি বলেন, আমি স্বীকার করছি যে অন্তত একজন ভালো লোকের সংস্পর্শে আমি এসেছি, কিন্তু তুমি ভালো হলেও বুদ্ধিমান নয়। তা যদি হতে তাহলে আমায় না খুঁজে অন্য মনিবের কাছে কাজ করতে। তবে এখনও আমি নিশ্চিত নই তোমার এই সহানুভূতির মধ্যে ছলনা নেই তো, তুমিও কিছু পাওয়ার লোক হয়ে আসনি তো। ফ্লেভিয়াস বলেন, না হুজুর, অন্য কোনো উদ্দেশ্যে আমি আসিনি। আপনার যখন অনেক ছিল তখন স্বার্থের জন্য অনেকেই আপনার কাছে এসেছে। আজ আমি এসেছি আপনার কর্তব্যপরায়ণতা এবং শ্রদ্ধাসহ যদি আপনার জন্য দুবেলা দুমুঠো খাবার আর মাথা গোঁজার একটা জায়গা ঠিক করে দিতে পারি, তবে আপনার সেবা করতে পারবো। টাইমন যাবার জন্য বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করলেন না। ফ্লেভিয়াস কিছু সোনা দিয়ে বললেন, একজন ভালো লোক হিসেবে কিছু পুরস্কার নাও, মনে করবে ঈশ্বর পাঠিয়েছেন। তবে একটা কথা বলি, মানুষের সমাজ থেকে দূরে থাকবে, সব মানুষকে ঘৃণা করবে, তাদের অভিশাপ দেবে। মানুষের রক্তের ভেতর আছে ঠকানোর প্রবৃত্তি, রোগ আর ঋণে জর্জরিত হয়ে তারা মরুক। টাইমন চলে যান। ফ্লেভিয়াসের আবেদন নিষ্ফলতায় পরিণত হয়। টাইমনের খোঁজে এলেন কবি চিত্রকর। তারা গুজব শুনেছেন যে টাইমনের কাছে সোনা আছে, সুতরাং তাদের ধারণা টাইমনের এই স্থান নির্বাসন আসলে বন্ধুত্বের পরীক্ষা করা। তাদের উদ্দেশ্য টাইমনের এই দুঃখের দিনে সহানুভূতি দেখিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তারা আপাতত টাইমনকে তাদের কবিতা ও ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে চান। টাইমন তার গুহা থেকে বেরিয়ে এলে কবি ও চিত্রকর তার প্রতি সৎ থাকার ভান করেন এবং টাইমনের অন্যান্য অকৃতজ্ঞ বন্ধুদের নিন্দা করতে থাকেন।
টাইমন বলেন, খুব ভালো কথা, আপনারা ভালো লোক, কিন্তু এখানে কী নিয়ে আপনাদের আপ্যায়িত করব? আপনারা কি গাছে সেকুড়া ঠান্ডা জল খেয়ে থাকতে পারবেন? কবি ও চিত্রকরদের তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। এবার টাইমন বললেন, আমি জানি আপনারা শুনেছেন যে আমার কাছে সোনা আছে, তাই না? আপনারা সৎ লোক, সত্যি কথা বলুন। চিত্রকর জবাব দিলেন, আমরা শুনেছি লর্ড, তবে তার জন্য আমরা আপনার কাছে আসিনি। বাহ, আপনারা তো সুন্দর অভিনয় করতে জানেন। মুখের ওপরেই বললেন টাইমন, আপনাদের অভিনয় খুব প্রাণবন্ত। টাইমনের ব্যঙ্গকে গায়ে মাখেন না দুজনে। শেষ পর্যন্ত টাইমন দুজনকে মারতে মারতে তাড়িয়ে দেন। দুজন পারিষদের সঙ্গে ফ্লেভিয়াস আসেন। পারিষদরা এসেছেন টাইমনকে অ্যাথেন্সে ফিরিয়ে নিয়ে যেতে। টাইমনের কাছ থেকে বাক্যবাণ সহ্য না করেও তারা তার কাছ থেকে দুঃখ প্রকাশ করে বলেন পুরনো কথা ভুলে যেতে। তারা জানান সর্বসম্মতিক্রমে তারা টাইমনকে এথেন্সে ফিরিয়ে নিয়ে যেতে চাইতেন। সেখানে তার জন্য এক বিশেষ সম্মানের পদ রক্ষিত আছে। তাদের কথা টাইমনের অনুভূতিকে এতটাই নাড়া দেয় যে তিনি আর চোখের জল সামলাতে পারেন না। পারিষদরা বলেন, এথেন্সে ফিরে টাইমন তার জন্য সংরক্ষিত পদটি গ্রহণ করলে অ্যালসিবিয়াদের আক্রমণ ঠেকানো সম্ভব হতে পারে। অ্যালসিবিয়াদ এক বড় বড় পশুর মতো এথেন্সের শান্তি বিঘ্নিত করতে উদ্যত। তাদের কথা শুনে টাইমন বেঁকে বসেন, বলেন সেক্ষেত্রে তার কিছু করার নেই। অ্যালসিবিয়াদ যদি এথেন্সকে ধ্বংস করে তাহলে তার জন্য দায়ী এথেন্সবাসীরা নিজেরা। তার কথায় এথেন্সের দুই পারিষদ হতাশ হন। টাইমন বলেন, তবে দেশবাসীকে জানিও যে আমি আমার দেশকে ভালোবাসি। আমি এমন নিষ্ঠুর নই যে দেশ ধ্বংস হয়ে আনন্দ করব। অ্যালসিবিয়াদের রোজ থেকে এবং দুঃখ যন্ত্রণা অক্ষমতা ও দুর্বলতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি এথেন্সবাসীদের জন্য নিশ্চয়ই কিছু করব। কিন্তু এই কথা বলার পরেই টাইমন এমন কিছু মন্তব্য করেন যাতে তাকে বদ্ধ উন্মাদ ছাড়া কিছু মনে হবে না। ফ্লেভিয়াস ও পারিষদেরা বোঝেন ওর সঙ্গে কথা বলে লাভ নেই। জীবনের প্রতি হতাশা ও ক্ষোভ তার সত্তার সঙ্গে একবারে মিশে গেছে। সব আশা ছেড়ে তারা ফিরে গেলেন। এথেন্সবাসীরা ভীত সন্ত্রস্ত, কারণ তারা জানেন অ্যালসিবিয়াদ এথেন্স আক্রমণ করতে উদ্যত। এথেন্স থেকে কয়েকজন পারিষদ অ্যালসিবিয়াদের কাছে আসেন এবং তার আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানাতে। তাদের বক্তব্য, কয়েকজনের কাছ থেকে দুঃখ ও অবিচার পেয়েছেন বলে এই বিরাট এথেন্স নগরীর প্রাসাদ, অট্টালিকা, উপাসনা গৃহ, বিদ্যালয় বিধ্বস্ত হতে পারে না। যারা অ্যালসিবিয়াদের প্রতি অন্যায় করেছিলেন তাদের অনেকেই আজ বেঁচে নেই। অ্যালসিবিয়াদ সমস্ত এথেন্স ধ্বংস না করে কেবলমাত্র দোষী ব্যক্তিদের শাস্তি দিন। তারা আরও জানান যে অ্যালসিবিয়াদ পৌঁছানো মাত্র এথেন্সের দরজা এমনিতেই খুলে যাবে, তার জন্য যুদ্ধের দরকার নেই। অ্যালসিবিয়াদ বলেন, ঠিক আছে, তবে আমার নির্দেশ রইল যে আমার ও টাইমনের শত্রুদের আপনারা উপযুক্ত শাস্তি দেবেন। দেখবেন শাস্তি এড়িয়ে একজনও যেন শহরের বাইরে চলে যেতে না পারে। এই সময় জনৈক দূত এসে অ্যালসিবিয়াদকে জানায় টাইমন মৃত এবং সমুদ্র তীরে তার সমাধি হয়েছে। কে তাকে সমাধিস্থ করেছে তা জানার উপায় নেই। সমাধি ফলকের উপরে লেখা আছে, তা সে পড়তে না পারলেও তার ছাপ নিয়ে এসেছে। দূতের হাত থেকে সেই ছাপের কাগজটি নিয়ে অ্যালসিবিয়াদ পড়েন, এখানে এমন একজন সাহিত্য যার আত্মা সম্পূর্ণভাবে রিক্ত। আমরা নাম জানতে দেব না। তোমাদের মধ্যে যারা মন্দ তাদের ওপর ধ্বংস নেমে আসুক। বেঁচে থাকতে আমি মানুষকে ঘৃণা করতাম। এখান দিয়ে যাবার সময় আমাকে অভিশাপ দিও, কিন্তু দাঁড়িয়ে আমোদ করো না। অ্যালসিবিয়াদ বলেন, টাইমনের শেষ জীবনের দৃষ্টিভঙ্গি এই সমাধিলিপিতে প্রতিফলিত হচ্ছে। যদিও তিনি আমাদের বৃদ্ধির স্বল্পতাকে অবজ্ঞা চোখে দেখতেন, কিন্তু তার এই মনোভাবের কারণও ছিল। টাইমনের স্মৃতি শহরে চিরকাল থাকবে। তারপর অ্যালসিবিয়াদ শহরের দিকে এগিয়ে গেলেন। তার উদ্দেশ্য যুদ্ধের মধ্যে দিয়ে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা করা। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি টাইমন অফ অ্যাথেন্স। 7ই জুলাই 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি টাইমন অফ এথেন্স। আর আগামী 14ই জুলাই 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত সিম্বেলিন। ধন্যবাদ।